আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জ্বলছে তেল আবিব হাইফা। তেহরানে আইডিএফ এর পাল্টা আক্রমণ, রাষ্ট্রীয় টিভি চ্যানেল ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে ঐকমত্য কমিশন। আগামী মাসে জুলাই সনদ, অংশ নেয়নি জামায়াত ইসলামী। লক্ষ্যে পৌঁছাতে দলগুলোকে ছাড় দেবার পরামর্শ। জুলাই আগস্টের গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর যাত্রা শুরু। ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া করা হবে না, ট্রাইব্যুনাল চেয়ারম্যান। এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তেল আবিব ও হাইফা শহরের বিভিন্ন জ্বালানি কেন্দ্র ও স্থাপনা জ্বলছে বিস্ফোরণে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB-তে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর বদলা নিতে ইসরায়েলি দুটি টিভি চ্যানেলের অফিস খালি করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ডের হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানি নাগরিকদের তেহরান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা ফ্রান্সের প্রেসিডেন্ট জানালেও তা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের নতুন ধাপে চালানো হামলার জেরে ইসরায়েল জুড়ে এখন যুদ্ধের সাইরেন। সেখানকার মানুষের ভোরের ঘুম ভাঙে সাইরেনের আতঙ্কে। অন্ধকার নামলেই যেন গাজার ফিলিস্তিনিদের মতো ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যেও। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তেল আবিব, হাইফা, আশোদ এবং আশকেলনের মাটিতে পড়ার বিকট শব্দ আর বিস্ফোরণে দিক বিদিক ছুটাছুটি করেন ইসরায়েলিরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ইরানের এসব হামলার ক্ষয়ক্ষতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও হতাহতের সঠিক তথ্য দিচ্ছে না ইসরায়েল সরকার। অন্যদিকে অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বোমা ফেলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্টুডিওতে একজন নারী প্রেজেন্টার টকশো অনুষ্ঠান পরিচালনার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টিভি চ্যানেলটি। এই হামলায় মারা যায় প্রতিষ্ঠানটির এক সম্প্রচারকর্মী। পরে আবারও সম্প্রচার শুরু করে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি। এর জবাবে ইসরায়েলের কয়েকটি টিভি চ্যানেলের কর্মীদের সেখান থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের সম্প্রচার মাধ্যমের ওপর ইহুদিবাদী শত্রু আক্রমণের তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। ইসরায়েল যা করছে এটা প্রকাশ্য যুদ্ধাপরাধ। আমাদের সংবাদ সংস্থার অফিসে হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। এই বর্বর আক্রমণ এবং আগ্রাসনের জবাব দিব আমরা। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3-র আঘাতে নাস্তানাবুদ ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানিদের তেহরান ছাড়তে সতর্ক করেছেন তিনি। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। G7 সামিট শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভালো খবর দিয়েছেন। যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায়, ফ্রান্স এটিকে সমর্থন করে। আশা করি দ্রুতই তা কার্যকর হবে। তবে যুদ্ধবিরতির প্রস্তাবের কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইমানুয়েলের ওই তথ্য সঠিক নয় বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে। প্রয়োজনে খামেনিও আমাদের লক্ষ্যবস্তু হবে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল তাদের এই আগ্রাসন ঠেকাচ্ছে, অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। চিরশত্রু ইসরায়েলের সাথে ইরানের সংঘাতে দিন দিন উত্তেজনা বাড়ছে বিশ্বজুড়ে। এ অবস্থায় উস্কানি না দিয়ে বরং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশ্বের শান্তিপ্রিয় মানুষদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইসরায়েল ইরান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী ব্রিফিংয়ে জানিয়েছেন, তেহরানে দূতাবাসের কর্মকর্তা সহ 400 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানে যেসব বাংলাদেশিরা নিরাপদ আশ্রয়ে যেতে চান তাদের সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক না হলেও সফরটি সফল হয়েছে বলেও দাবি করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, বেসামরিক হতাহতের ঘটনা এবং দুই দেশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী বাড়াচ্ছে উদ্বেগ। 5 দিন ধরে চলা সংঘাতে নিজ নিজ নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশের সরকার। এরই মধ্যে ভারত তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে, আর ইরানের সাথে সীমান্ত থাকায় নাগরিকদের পাকিস্তানে ফিরিয়ে নিয়েছে দেশটি। তবে যুদ্ধাবস্থার কারণে বিমান চলাচল ও ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় অন্যান্য দেশের নাগরিকদের মতো সেখানে আটকে পড়েছেন প্রায় 2000 বাংলাদেশীয়। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বাংলাদেশিদের বেশিরভাগই সেখানে ইরানি নারীদের বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। এদের মধ্যে তেহরানে থাকেন এমন 400 জনকে দূরবর্তী এলাকায় সরানো হচ্ছে। 400 বা এরকম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করাটা কতটুকু সমীচীন হবে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে। এ সময় সচিব জানান, সবকিছু ঠিক থাকলেও লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক না হওয়ার ঘটনাটি ছিল অনভিপ্রেত। সম্পূর্ণ প্রোটোকল দেয়া হয়েছে, যেটা অফিসিয়াল ভিজিট না হলে এইখানে দেয়া হয় না। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার বিষয়ে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে তো এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই, আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে যাচ্ছি না। সচিব আরও বলেন, ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের পুশিন বন্ধে দিল্লিকে আলোচনার প্রস্তাব দিয়েছে ঢাকা। সবাই ভালো থাকেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভারতের ধর্মতলায় উত্তেজনার কারণে তেল, গ্যাস ও সার আমদানিতে সমস্যা হতে পারে বলেও জানান তিনি। তাই বিকল্প প্রস্তুতি নিয়ে রাখছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপ্পলের। ইরান ইসরায়েল যুদ্ধ কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। দুই পরাশক্তির কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, ফলে বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। তাদের ক্ষত ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত হচ্ছে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থ উপদেষ্টা। তো যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না,
আমার সার যেগুলো আসবে, আপনি যদি বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। অর্থ উপদেষ্টা জানান, এখনও বাড়তি দামে তেল গ্যাস কিনতে হচ্ছে না, তবে পরিস্থিতি জটিল হলে পাল্টে যাবে সমীকরণ। তাই বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। যুদ্ধ লম্বা হলে বিকল্প চিন্তা এই যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি। তিনি আশা করেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তবে কোনো দেশের পক্ষ নেবে না বাংলাদেশ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে আগামী মাসের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির 4টি পদ পাবে বিরোধী দল, বাকিগুলো হবে সংখ্যানুপাতে। এ বিষয়টি একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংলাপে বিএনপি, এনসিপি সহ অন্যান্য দল অংশ নিলেও যোগ দেয়নি জামায়াতে ইসলামী। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপ করেছে ঐকমত্য কমিশন। এতে সবগুলো রাজনৈতিক দল অংশ নিলেও লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক ইস্যু কেন্দ্র করে সংলাপে যোগ দেয়নি জামায়াত ইসলামী। সংলাপের শুরুতে সূচনা বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেন তিনি। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সংলাপে আস্থা ভোট, অর্থ বিল ছাড়া অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 70 অনুচ্ছেদে সবাই 2টা বিষয়ে একমত হয়েছে। সেই 2টা বিষয় হলো আর আস্থা ভোট এবং অর্থ বিল। কয়েকটি রাজনৈতিক দল তার সাথে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন, আমরাও করেছি। আমাদের দলের অবস্থান হচ্ছে তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম, জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি 2টা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই 2টি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারবো। কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং এই ঐকমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকেই প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, এখানে প্রায় 24 থেকে 28টি দল ডাকা হচ্ছে। কি পদ্ধতিতে ডাকা হচ্ছে, অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না,
মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। সংলাপে মোট 4টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসন 100 করার বিষয়েও একমত সবাই। এসব দল মনে করেন এগুলো বাকি দুটোর সাথে যুক্ত করা দরকার, তাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা এটা যুক্ত রাখতে পারবেন। তারা যদি নির্বাচনে জয়লাভ করতে পারেন, পরবর্তী পার্লামেন্টে যে আস্থা ভোট এবং অর্থ বিলের পাশে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার বিষয়টাকে যুক্ত করে 4টে বিষয় তারা যুক্ত করতে পারবেন পার্লামেন্টে নারীদের জন্য, সেটাকে 100তে সেটাকে উন্নীত করা। এটা মোটামুটি বলতে পারেন অধিকাংশ দল তারা এক ধরনের চিন্তার ঐক্যে তারা এখন এসছেন। পদ্ধতিটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা আছে, এটা নিয়ে বিতর্ক আছে। ঘূর্ণায়মান পদ্ধতি যেটা ঐক্যমত কমিশন প্রস্তাব করেছিল, এটা নিয়ে আলোচনা হয়েছে। পক্ষে মত আছে, বিপক্ষে মত আছে। তারপরে গুরুত্বপূর্ণ মত আছে যে বিদ্যমান 50টাতে রাখা। 33% দলগুলো যারা নির্বাচনে মনোনয়ন দেবেন সেই মনোনয়ন দিক থেকে 33% নারীদের জন্য সংরক্ষিত থাকবে, এরকম মতামত আছে। কেউ বলেছেন 5-10%, সেটাও বলেছেন। পরবর্তী পার্লামেন্টে আপাতত এই বিধান দরকার নাই, এরকম মতামতও আছে। খাবার বিরতির পরে এই বিষয়টা আলোচনা হবে যে আমরা 100-র ব্যাপারে সম্ভবত আমরা একমত হব। আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন 100তে উন্নীত করা। প্রত্যক্ষ এই 100 আসনে যে নির্বাচন হওয়া উচিত, প্রত্যক্ষভাবে অধিকাংশ দল এই ব্যাপারে একমত, কিন্তু পদ্ধতিটা বাস্তবতার নিরিখে প্রক্রিয়াগত যে জটিলতার জন্য এটা আগামীতে এখনই কার্যকর করা যাবে কিনা নানা প্রশ্ন আছে, দ্বিধা আছে। বাংলাদেশের এখন একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের প্রতিনিধি এখানে নেই। তা আমি এই বিষয়টা আমি প্রশ্ন করেছিলাম। জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে, 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ। সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পোষণ করেছে। নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এইটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এখানে অন্য কিছু কিছু পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা বোধহয় আমার মনে হচ্ছে সঠিক আপনার তথ্য না। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে এবং তার আগে অন্যান্য রাজনৈতিক দলেরও যে কনসার্নটা, নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি করা। আপনারা একটা ঘটনা তো মিডিয়াতে দেখেছেন, আমার এলাকায় যাইয়েই কিন্তু যান নিয়ে কোনো মতে ফিরে আসার মতো পরিস্থিতি। ভালো নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি দরকার, এই আলোচনা শুরু হওয়া দরকার। আমাদের দুঃখ এই আলোচনা এখনো শুরু হয়নি, আমরা মনে করি এই আলোচনা শুরু হওয়া দরকার। সংলাপ শেষে ব্রিফ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। প্রতিদিন সব বিষয়ে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না, এরকম প্রত্যাশা আপনারা করবেন না যে আমরা প্রতিদিন এখানে এসে বলবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারবো। আগামী 3 দিন দ্বিতীয় দফায় এই সংলাপ চলবে। সবাইকে ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অনেক বছর পর এবার মানুষ প্রথমবারের মতো স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অস্থির সময় পার করে দেশ এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসনিক সংস্কারে জোর দিচ্ছে সরকার। এই সংস্কারগুলোর মাধ্যমে একটি সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর নিশ্চিত করার চেষ্টা চলছে। নির্বাচনের সহযোগিতার বিষয়ে হাইকমিশনার রাইল জানান, অস্ট্রেলিয়ায় ইউএনডিপির মাধ্যমে 20 লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে, যা বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, প্রযুক্তিগত ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হবে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও দেশবাসীর মধ্যে কোনো মতবিরোধ নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের কৃষি, প্রাণী সম্পদ এবং খেলাধুলার উন্নয়নে ব্রাজিলের সর্বাত্মক সহযোগিতার কথা জানান রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো। বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও দেশের স্বার্থে এক হয়ে কাজ করার সংস্কৃতি তৈরি করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না, এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে। জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটা সিদ্ধান্তে আসার পরে, সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে, এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আর দিনক্ষণ যেটা, সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে। একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর যাত্রা শুরু হলো আজ। ট্রাইব্যুনাল ২ এ নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল অফিস ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া করা হবে না। এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে গত ৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করে সরকার। মঙ্গলবার ট্রাইব্যুনাল ২ এ নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল অফিস ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, কোনো রকম হুমকি দিয়ে বিচার বন্ধ করা যাবে না। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুম করে নির্যাতন ও হত্যার সংস্কৃতি বন্ধে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশে গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব। আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন যে কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করার সাহস না পায়, সেজন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয়, সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে ২টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে আগামী ২৪ জুন তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শপথ না পড়ালে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবে না বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে জরুরি সেবা চালু রাখতে কাজ করে যাবেন তিনি। এদিকে আজও নগর ভবন মিলনায়তনে বৈঠক করছেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা কর্মচারী ও বিএনপির সাবেক কাউন্সিলর এবং সমর্থকদের নিয়ে মতবিনিময় সভায় বসেন ইশরাক। তবে সভায় গণমাধ্যমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এর আগে ইশরাক হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য ডিএসসিসিতে নিজের পছন্দের প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শপথ আয়োজন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান তিনি। এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। আপনাদেরকে আমি আবারও
চাচ্ছি না, আপনারা পদক্ষেপ নিন, আমাদেরকে মুক্তি দিন, জনগণকে মুক্তি দিন। প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত হলেও নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিনে বরাদ্দ কমায় উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে 2025 থেকে 26 অর্থ বছরের ওয়াশ খাতে বরাদ্দ কমায় এসডিজি বাস্তবায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকায় ঝুঁকি আরও বাড়বে। 2025 থেকে 26 অর্থ বছরের ওয়াশ খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ নিয়ে সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, গ্রাম ও শহরে অঞ্চল ভিত্তিক বৈষম্যহীন বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। ওয়াশ খাতে প্রস্তাবিত বাজেটে 10,901 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা আগের অর্থ বছরের চেয়ে 22.46 ভাগ কম। লোকেশন দেওয়ার চেষ্টা করছি, জলবায়ু পরিবর্তনের কনটেক্সটে আরো নতুন চিন্তা ভাবনা, বাট এই ওয়াশ চ্যালেঞ্জগুলো এগুলো কোনো স্থির চ্যালেঞ্জ নয়। ওয়াটার কোয়ালিটি একটা বড় ইস্যু, স্যানিটেশন বিহেভিয়ার পরিবর্তন এসছে বটে। আমলাতান্ত্রিক বাস্তবায়নের সাথে কমিউনিটি পার্টিসিপেশনটা এটা কিন্তু হচ্ছে একটা মিসিং আইটেম, এখানে গুরুত্বটা দিতে হবে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আগামী 4 থেকে 5 দিন এই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি এনেছে বর্ষার এই বৃষ্টি। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই হচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষাকাল শুরু হওয়ায় বৃষ্টি হলেও গরম অনুভূত হয়েছে। আগামী 1 সপ্তাহ বৃষ্টির সাথে থাকতে পারে দমকা হাওয়া। বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থাটা কিন্তু আরো কয়েকদিন চলবে। ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরো সারা দেশে থাকবে। কতদিন দীর্ঘ হতে পারে এটা পরিস্থিতি, একটা সময় যত আসবে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লঘুচাপের সৃষ্টি হয়েছে। ঝড়ো বাতাসের আশঙ্কা থাকায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লঘুচাপ তৈরি, এটার প্রভাবে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এদিকে বৃষ্টিপাতের কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হতে পারে বলে জানিয়েছে এই আবহাওয়াবিদ। কিন্তু বর্ষার একটু আগে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দেশে নতুন করে করোনা সংক্রমণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গেল 2 দিনে পরীক্ষা হয়েছে 24 জনের। তবে কিট সংকট ও পিসিআর মেশিন অচল থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। এই দফায় আক্রান্ত হয়ে প্রথম হাসপাতালে ভর্তি হয়েছে একজন। স্বাস্থ্য মন্ত্রণালয় মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিলেও তা মানছে না কেউ। খুলনা থেকে এসএম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। খুলনা ও আশপাশের জেলা থেকে অনেকে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথার মতো উপসর্গ নিয়ে পরীক্ষা করতে আসছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত সোমবার 9 জনের করোনা পরীক্ষা হলেও সবার রিপোর্টই নেগেটিভ। অন্যদিকে পিসিআর মেশিন অকেজ থাকায় সঠিক আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না বলে ধারণা রোগীদের। এর আগেও আমি করোনার জন্য ভ্যাকসিন দিছি, তারপরেও আমার গলা ব্যথা, জ্বর, যে কারণে আমার সন্দেহ হচ্ছে, তাই আমি কোভিড-19 টেস্ট করতে আসছি। আমাকে টেস্ট দিয়েছে পিসিআর টেস্ট, বাট এখানে র্যাপিড টেস্ট হচ্ছে, পিসিআর হচ্ছে না। এখানে এখন পিসিআর কোথায় হচ্ছে এটা নির্দিষ্ট করে বলতেও পারে না। করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং সংক্রমণ বাড়ায় সতর্ক অবস্থায় রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে 40টি আইসোলেশন, 10টি আইসিইউ বেড ও অক্সিজেনের ব্যবস্থা। কয়েক বছর বিভাগে কোনো কোভিড পরীক্ষা না হওয়ায় আগের মজুদ থাকা টেস্টিং কিটগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কথাও স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 3-4 বছর ধরে আমরা কোভিড এতটা ছিল না বিধায় আমরা আবার আগের অবস্থায় থেকে কিছুটা সরে আসছিলাম। আমাদের এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা সেটাই হচ্ছে শুধু। আরটিপিসিআর খুব শীঘ্রই হয়তো চালু হবে। মেশিনের কিছু ক্যালিব্রেশন প্রয়োজন আছে। গত মে মাস থেকে দেশে কোভিড-19 সংক্রমণের হার কিছুটা বেড়েছে। 1.5 বছর পর গত 1 সপ্তাহে এ পর্যন্ত মারা গেছেন 5 জন। সোমবার পৃথক সভা করে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বরিশালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 109 জন। এর মধ্যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে 387 জন রোগী ভর্তি রয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে বরিশালে 29, বরগুনায় 65, পটুয়াখালীতে 18, ভোলায় 3, ঝালকাঠিতে 2 ও পিরোজপুরে 2 জন রয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের হিসাব অনুযায়ী ডেঙ্গুতে বরিশাল বিভাগের 6 জেলায় এ পর্যন্ত মারা গেছেন 8 জন। আক্রান্ত হয়েছেন প্রায় 3000 মানুষ। আর হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2542 জন। কালকে ভালোই আছিলাম, রাত্রে হঠাৎ ডায়াবেটিস কমছে, জ্বরটা বাইরে এসে। প্রথম 2 দিন জ্বর ছিল, 2 দিন পর ডাক্তার দেখাইছি, ওখান থেকে ডেঙ্গু ধরা পড়ছে। ডেঙ্গু ধরা পর প্লেটলেট ছিল 1,06,000, তো বরগুনা থেকে আমাদের রেফার করে এখানে পাঠাইছি। বরিশাল বিভাগে বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোগীর সংখ্যা আসলে বেশি, তবে তার মধ্যেও বরগুনা জেলাতে বেশি। তো সে বেশি থাকলেও আমরা ডেঙ্গু শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য যাবতীয় যেগুলো দরকার সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং যাতে ফ্লুইডে কোনো সমস্যা না হয়। আর যেখানে চিকিৎসক সংকট আছে সেখানে আমরা চিকিৎসক রিডিস্ট্রিবিউশন করতেছি। নার্সের সংকট হলে সেখানে নার্সের ব্যবস্থা করা হচ্ছে। ডাক্তার ও শিক্ষকদের কোনো দলভুক্ত হওয়া উচিত নয় বলে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। অন্যদিকে নানা আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। ভালো চিকিৎসক হতে অর্জিত জ্ঞানকে দক্ষতায় পরিণত করার তাগিদ দেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। বাংলাদেশে আসা আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের এই শিক্ষার্থীরা গাইছেন তাদের নবীন শিক্ষার্থীদের জন্য। কণ্ঠে তাদের দৃঢ় প্রত্যয়, উই শ্যাল ওভারকাম। ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে নতুন সাজে সেজেছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এই শিক্ষার্থীদের চোখে মুখে নব উদ্যম। সন্তানদের নিয়ে এক আকাশ স্বপ্নে বিভোর তাদের অভিভাবকরাও। আমরা আদ্দিন পরিবারের সহচর্যে সেই চিকিৎসক হতে চাই যারা রোগ নয়, রোগীকে দেখে। তোমরা তোমাদেরকে ধারণ করো যে ভালো মানুষ, ভালো ডাক্তার হয়ে এখান থেকে বের হতে হবে, সেই স্বপ্ন তোমরা পূরণ করো। अगर कभी आइटम से दिल घबराए या घर वालों की याद आए, just put your hand on your heart and say all is well, all is well. এ সময় প্রধান অতিথির বক্তব্যে আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন ভবিষ্যৎ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, শুধু হার্টবিট শুনলে হবে না, শুনতে হবে মানুষের হৃদয়ের কথাও। পালসের রেট কিভাবে কথা বলে আমি হাত দিয়ে ফিল করি, অন্তর দিয়ে অনুভব করি। এই যখন না হবে এটাকে হচ্ছে স্কিল, অর্থাৎ নলেজকে স্কিলে যতক্ষণ পর্যন্ত আমি ট্রান্সফার না করতে পারবো ততক্ষণ আমি ডাক্তার হতে পারবো। এদিন সারা বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ভার্চুয়ালি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা দেন উপদেষ্টা নূরজাহান বেগম। ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তার এবং যারা শিক্ষক, যে কোনো পর্যায়ে শিক্ষকতা যারা করেন তাদের কোনো দল থাকার কথা না, তাদের কোনো দলের যুক্ত হওয়া উচিত না। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষে মোট 100 জন শিক্ষার্থী ভর্তি হয়। এর মধ্যে 74 জন দেশি ও 26 জন বিদেশি শিক্ষার্থী। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে তাক লাগিয়েছেন এক তরুণ। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এই ফল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। বিদেশি রসালো এই ফল চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পাঁচবিবি উপজেলার কোকতারা তালতলি এলাকার হেদায়েত হোসেন শিপলু চাকরির পাশাপাশি গত বছর ৪৫ বিঘা জমিতে গড়ে তোলেন গ্যালাক্সি ড্রাগন বাগান। বর্তমানে ১ লাখ গাছে ঝুলছে সাদা হলুদ ফুল, আসতে শুরু করেছে ফলও। এই বাগানে কর্মসংস্থান হয়েছে অর্ধশত মানুষের। প্রতিদিন ড্রাগন দেখতে আসছেন অনেকে, কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন বিদেশি এই ফল। আমাদের আদিবাসী কিছু লোক আছে, আমরা সকলে মিলে কাজ করি।
কাজ করে এখানে আমাদের সংসার সচ্ছলভাবে চলে। মাসে 12,000 টাকা কাজ করে পাই, সেটা দিয়ে আমাদের অনেক কাজে লাগে। আমার বাড়ির পাশে এত বড় বাগান, ড্রাগন ফলের বাগান, আসলে অনেক সুন্দর গ্যালাক্সি ড্রাগন। এখান থেকে আমরা একটা শিক্ষা নিচ্ছি যে আমরা একটা ড্রাগন বাগান করার চেষ্টা করব যুবকেরা। চলতি মৌসুমে এই বাগান থেকে 150 মেট্রিক টন ড্রাগন পাওয়ার আশা করছেন শিপলু। আগামীতে চাষাবাদ বাড়ানো সহ রপ্তানি করার আশা তার। এই বছরে আমাদের প্রোডাকশন যেটা মনে করতেছি, আশা করতেছি প্রায় 1,50,000 কেজির মতো আমাদের টোটাল প্রোডাকশন হবে এই সিজনে। গুণগত মান ভালো ও চাহিদা থাকায় স্থানীয় বাজারের পাশাপাশি ড্রাগন বিক্রি হচ্ছে অনলাইনেও। দেশে চাহিদা বিবেচনায় এই ফল চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এই ড্রাগন যাতে নিরাপদভাবে উৎপাদিত হয় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা করছে। তার এই বাগানে আমাদের যথাযথ এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ড্রাগনের মতো ফল চাষে দেশে বেকারত্ব কমবে, পাশাপাশি বিদেশে রপ্তানি করে রাজস্ব আয়ের সুযোগ সৃষ্টি হবে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। আবারও যান্ত্রিক ত্রুটি নিয়ে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার আরেকটি উড়োজাহাজ। সোমবার মধ্যরাতে এয়ার ইন্ডিয়ার AI-180 ফ্লাইটটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল ফ্লাইটটি। কলকাতার কাছে পৌঁছালে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দ্রুত অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। দীর্ঘ সময় বিমানেই বসে থাকেন যাত্রীরা। সকাল 5:20 বিমান থেকে যাত্রীদের নেওয়া হয় বিমানবন্দরের লাউঞ্জে। যাত্রীদের সবাই নিরাপদে আছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787 ড্রিম লাইনার উড়োজাহাজ আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে নিহত হন 294 জন আরোহী। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে তৈরি করা খসড়া বিবৃতিতে সই করতে এখনও সম্মতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার রকি পর্বতে আয়োজিত G7 সম্মেলনে এ খসড়া বিবৃতিতে তৈরি করেছে G7 জোটভুক্ত দেশগুলোর নেতারা। চলমান পরিস্থিতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই খসড়া বিবৃতিতে। এতে আরও বলা হয়, ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিতে প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করে যাবেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সরকারি সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম। সকালে নগরীর জামাল খানের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় শ্রমিক দলের সভাপতি AM নাজিমউদ্দিন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি সফলভাবে পরিচালনা করে আসলেও সরকার টার্মিনালটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে দ্রুত সরকারকে সরে আসার আহ্বান জানান শ্রমিক নেতারা। রংপুরের অভিজাত এলাকা ধাপে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এ সময় 3টি বেসরকারি হাসপাতালের প্রতিটিকে 2 লাখ টাকা করে এবং একটি ডায়াগনস্টিক সেন্টারকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে বন্ধ ঘোষণা করা হয় 4টি প্রতিষ্ঠান। সোমবার নগরীর ধাপ এলাকায় উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল, নিউ রংপুর ক্লিনিক এবং হেলথ ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও সিভিল সার্জন শিরিন সুলতান উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট আর্চারি স্টেজ 2তে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ফাইনাল এবং হিমু বাছার ব্রোঞ্জ মেডেলের জন্য লড়বেন। সিঙ্গাপুরে রিকার্ভ এককের সেমিফাইনালে আব্দুর রহমান আলিফ 7-3 সেটে চাইনিজ তাইপের চেন পিন আনোকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হন। কম্পাউন্ড এককে ইভেন্টে হিমু বাছার ভারতের চেচি সচিনের বিপক্ষে ব্রোঞ্জ মেডেলের জন্য লড়বেন।
এদিকে কম্পাউন্ড মহিলা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের পুষ্পিতা জামান 134 থেকে 146 স্কোরে ভারতের তানিষ্কা নীলকুমারের কাছে পরাজিত হন। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আর্চারি দল সিঙ্গাপুরে এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারিতে অংশ নিচ্ছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলছে তেল আবিব হাইফা। তেহরানে আইডিএফ এর পাল্টা আক্রমণ, রাষ্ট্রীয় টিভি চ্যানেল ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে ঐক্যমত্য কমিশন। আগামী মাসে জুলাই সনদ, অংশ নেয়নি জামায়াত ইসলামী। লক্ষ্যে পৌঁছাতে দলগুলোকে ছাড় দেবার পরামর্শ। জুলাই আগস্টের গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর যাত্রা শুরু। ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া করা হবে না, ট্রাইব্যুনাল চেয়ারম্যান। এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।